মাস্ক পরে ঘরে ঢুকিয়ে দিয়ে ভয় দেখিয়ে আপনারা দেখে নিন, বেজোস এই মুহূর্তে মানে আমাজনের মালিক বেজোস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছেন। আর আমাদের বাজারের অনলাইন মার্কেটের যেটা আপনারা জানেন, তথ্য দেখে নিন, 30%, 30% বেশি আমাজনের দখলে চলে গেছে। 60% বা 62% ফ্লিপকার্ট যেটা ওয়ালমার্টের তার দখলে চলে গেছে। আর আমাদের দেশীয় কিছু অনলাইন সংস্থা তার দখলে মাত্র 10%। আগামীতে এটাও থাকবে না। আপনারা যখন দোকান বন্ধ করে ভয়ের চোটে ঘরের মধ্যে বসে থাকছেন, তখন এই আমাজন আপনাদেরই এইসব মালপত্র বিভিন্নভাবে সংগ্রহ করে তাদের গোদাম ভর্তি করছে। গোদাম ভর্তি করে তারপরে তারা বাড়ি বাড়ি মুদিখানার মাল থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে সবকিছু তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তাদের বেলায় করোনার কোনো ব্যাপার নেই। যত করোনা, আপনি দোকান খুললে করোনা হবে, আর আপনি সেটা বিশ্বাস করে দিয়েছেন। আর আপনারা তাই বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায় রাষ্ট্রের, সরকারের এই যে পুঁজিপতিকে দমন, পুঁজিপতিদের মদত দেওয়া, তাদের সঙ্গে যে আঁতাত, সেটাকেও আপনারা বিনা প্রশ্নে মেনে নিয়েছেন। তো এই জায়গা থেকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা নিজেদের প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আগামীতে আরো ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। এই করোনা কর্মসূচি কিন্তু অনেক আগেই তৈরি করা হয়েছে। আপনাদের বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন 2025-এর মার্চ পর্যন্ত। হ্যাঁ, 2025-এর মার্চ পর্যন্ত এই করোনা কর্মসূচি চলবে। আপনাদের লকডাউন একটু শিথিল হবে, আবার পুরো লকডাউন হবে, আবার হবে 2025-এর মার্চ। এরপরে যদি ভ্যাকসিনটা ঠিকঠাক করে ব্যবসাটা করা যায় তাহলে ভালো, না হলে আরো বাড়ানো হবে। স্কুল কলেজ বন্ধ করে রাখা হবে, স্কুল কলেজ খোলা হবে না। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার থেকে আরো অন্ধকারে প্রবেশ করবে। আর আপনারা বুকে ঠুসি কুচে ভাবছেন, বাপ রে, আজকে তো করোনা থেকে বেঁচে গেলাম, আবার কালকে বাঁচতে হবে। করোনা একটি সর্দি কাশি মাত্র। করোনা একটি ভাইরাস ফ্যামিলির নাম, একটি মাত্র ভাইরাসকে বোঝায় না। করোনা ফ্যামিলির মধ্যে আগেও অনেক ভাইরাস আমরা দেখেছি, আপনারাও নাম শুনে থাকবেন। এই যেমন ধরুন সার্স, যে ভাইরাসটি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সার্স। আরেকটি ভাইরাস মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। এগুলো সবই করোনা ফ্যামিলির মধ্যে পড়ছে। আর এই সার্স থেকেই SARS-CoV-2 বা কোভিড-2 যেটা, সেটাকেই করোনা ভাইরাস বা কোভিড-19 রোগ সৃষ্টিকারী ভাইরাস বলা হচ্ছে। মজার কথা কি, যেখান থেকে এই ভাইরাসটি এসেছে বলা হচ্ছে, মানে পরিবর্তিত হয়ে, সেই সার্স কিন্তু এখন আর নেই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। সেই জীবাণু বলা হচ্ছে তাকে আর পাওয়াই যাচ্ছে না। অথচ করোনা মানে তার যে করোনা মানে কোভিড-19 রোগ সৃষ্টিকারী SARS-CoV-2 সেটি এখনো আছে, কারণ তাকে রাখা হয়েছে, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে আপনাদের ধ্বংস করার জন্য। পুঁজিপতি আমাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে আম্বানি আদানিদের ব্যবসা দেখুন ফুলে ফেপে উঠছে। আপনারা দেখে নিন, এই লকডাউন পিরিয়ডে আম্বানির সম্পত্তি কত পার্সেন্ট বেড়েছে, 30%-এর বেশি। আদানি এরা নতুন নতুন বিনিয়োগ করছে, কৃষি আইন আসছে আপনাদের ঘরে ঢুকিয়ে, জাতীয় শিক্ষানীতি আসছে, এসে গেছে, কৃষি বিল এসে গেছে, কৃষি আইনে পরিণত হয়েছে। হরিয়ানা, পাঞ্জাবের কৃষকরা লড়াই করছেন, তারা বুঝতে পেরেছেন। লক্ষ লক্ষ কৃষক ভিড় করে আন্দোলন করছেন সিংহে বর্ডারে, দিল্লিতে, দিল্লির উপকণ্ঠে। কই, তাদের তো করোনা হচ্ছে না, তারা তো দিব্যি বেঁচে আছেন। করোনা যদি সমাজে মারাত্মক রোগ হতো, তাহলে এই সব কৃষকরা কবেই শেষ হয়ে যেতেন। ধারাবি বস্তি, এশিয়ার সবচেয়ে বড় বস্তি, যেখানে সবচেয়ে বেশি মানুষ একত্রে বসবাস করে। একটি ঘরের মধ্যে 10 জন 12 জন, এমন ঘরও আছে
যারা সদস্যরা একসাথে ঘুমোতে পারেন না, 3 ঘন্টা ঘুমিয়ে নেন, ততক্ষণ বাইরে কেউ কেউ পাইচারি করে, তার 3 ঘন্টা ঘুমানোর পরে জায়গা একটু ফাঁকা হয়, তারপর সে তার জায়গাটা নেয়। এইরকম ভিড়ের মধ্যে গাদাগাদি করে যেখানে মানুষ বসবাস করছে, সেই বস্তিগুলি উজাড় হয়ে যেত যদি করোনা কোনো ছোঁয়াচে রোগ হতো। আমরা এখনো পর্যন্ত কখনো মাস্ক ব্যবহার করিনি, সুস্থ আছি, আগামীতেও করব না, কারণ আমাদের স্বাভাবিক সর্দি কাশির মতো অসুখ আমাদের ন্যাচারাল ইমিউনিটি দিয়েই আমরা প্রতিরোধ করতে পারি। এছাড়া মাস্ক ব্যবহারের কোনো বৈজ্ঞানসম্মত ভিত্তি নেই, এবং আমাদের সরকার মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখানে পরিষ্কার করে জানিয়েও দিয়েছে। আমরা আরটিআই করেছি, রাইট টু ইনফরমেশন আমরা করেছি, সেখানেও তারা বারবার করে বলে দিয়েছে যে মাস্ক বাধ্যতামূলক নয়, সুস্থ মানুষের মাস্ক পরা দরকার নেই বা আমরা বলছি না। তাহলে একটা অদ্ভুত রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে, তাই না? একদিকে প্রশাসন বলছে যে না, সবাইকেই মাস্ক পরতে হবে, আবার সরকারের যে কেন্দ্রীয় সংস্থা ফ্যামিলি অ্যাফেয়ার্স, যেটা আমরা বলছি মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স, তারা আবার বলছেন যে না, আমরা তো বলছি না। অর্থাৎ একটা পরিষ্কার ভাবে একটা অস্পষ্টতা, যার পেছনে ফার্মা লবি, বড় বড় ফার্মা লবি, তাদের যে চক্রান্ত কাজ করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নিজেকে প্রশ্ন করুন, এই যে এত এত মানুষ এখন স্টাফ স্পেশাল ট্রেনেও ভিড় হচ্ছে, দক্ষিণে চলে যান, বারুইপুর মল্লিকপুর থেকে শুরু করে গাদাগাদি করে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা না খেয়ে মরছে, তাদের করোনা হয় না। করোনা বিলাসিতা মধ্যবিত্তের, যাদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকে যাচ্ছে, স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষক বা অন্যান্য সরকারি চাকরি যাদের, তাদের করোনা বিলাস তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবু এরা যে সবাই করোনা বিলাসিতা নয়, কারণ গাড়ি ভাড়া করে তারা দীঘা যাচ্ছেন, পুরী যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, এনজয় করছেন, আর বলছেন স্কুল কলেজ বন্ধ, তো খুললেই নাকি করোনা হবে, আর আপনিও সেটা মেনে নিয়েছেন। এই প্রচার, এই প্যানিক, এই আতঙ্ককে আমরা তখনই ওভারকাম করতে পারবো, জয়লাভ করতে পারবো, যখন আমরা প্রশ্ন করব নিজেকে। বাইরে থেকে যতবারই আমরা বলি আমরা মেইন স্ট্রিম মিডিয়ার মতো শক্তি আমাদের নেই, আমরা কোটি কয় মানুষ যারা চিন্তা করি, প্রশ্ন করি, আর এই করোনা প্যান্ডেমিকের সঙ্গে, তথাকথিত মহামারীর সঙ্গে যে বিশ্ব ব্যবস্থা অর্থনীতিকে পরিবর্তন করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষকে শেষ করে দেওয়ার ছকবাজি করা হচ্ছে, সেটা যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য আমরা চেষ্টা করতে পারি মাত্র। এই যে ভ্যাকসিন সরকার পরিষ্কার করে বলেছে, আমরা আরটিআইও করেছি, পরিষ্কার করে বলেছে যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, ইটস নট ম্যান্ডেটরি। শুধু তাই নয়, সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো মানুষের ভ্যাকসিন নেওয়ার পরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, মৃত্যু পর্যন্ত হয়, সরকার কখনো কোনো দায় নেবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিরাম ইনস্টিটিউট থেকে শুরু করে যাবতীয় ফার্মা কোম্পানি, ভ্যাকসিন নির্মাতা ফাইজার, তারাও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভ্যাকসিন নেওয়ার পরে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেবে না তারা। তবুও এই ব্যবসাকে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি প্রাইভেট ফার্ম পর্যন্ত তাদের বসকে দিয়ে চাপ দেওয়ানো হচ্ছে। আপনারা যারা ভ্যাকসিন নেবেন, আমরা ভ্যাকসিনের বিরুদ্ধে বলবো না, কারণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভ্যাকসিনের যে ইন্টারনেটে আপনারা সার্চ করবেন কোভিশিল্ড ফ্যাক্টশিট বা কোভ্যাক্সিন ফ্যাক্টশিট, সেখানে দেখবেন পরিষ্কারে লেখা আছে যে এটা এমার্জেন্সি ইউজের জন্য, রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজ, সবার জন্য বলেনি, কারণ ওরা আইনের ফাঁকটা রেখে দিয়েছে, পরে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এবার পার্শ্ব প্রতিক্রিয়া সেকশনে চলে আসুন, পরের পৃষ্ঠায় কোভিশিল্ড ফ্যাক্টশিট, বানান দেখে নেবেন, COVISHIELD, কোভিশিল্ড ফ্যাক্টশিট বলে সার্চ করে নেবেন, গুগলে ইন্টারনেটে সার্চ করে নেবেন। আর আমাদের কাছে জানতে চাইলে আমরাও দেখিয়ে দিতে পারি, আপনাদের চোখের সামনে দাঁড় করিয়ে দেখিয়ে দিতে পারি কি লেখা আছে সেখানে।
আপনারা প্রশ্নই করছেন না। আপনাদের শরীরে কি ঢোকানো হচ্ছে আপনারা জানবেন না। এবার কি লেখা আছে দেখে নিন। পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে, সাইড এফেক্ট কি কি হতে পারে দেখে নিন। প্রথমে ছোটখাটো দিয়ে বলা আছে কি, জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আস্তে আস্তে পেট খারাপ হতে পারে, জ্বর হতে পারে, আস্তে আস্তে বাড়ছে। তারপরে শেষে কি লেখা আছে, এছাড়াও আরো ভয়ঙ্কর কিছু সাইড এফেক্ট হতে পারে। আনএক্সপেক্টেড সাইড এফেক্টস মে অকার, মানে আশাতীত সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আমরা সেটা বলতে পারছি না। কেন বলতে পারছি না? দ্য ভ্যাকসিন ইজ স্টিল ক্লিনিক্যালি স্টাডিড। ভ্যাকসিনটা ক্লিনিক্যালি স্টাডি করা হচ্ছে, এখনো ট্রায়াল চলছে। দেখবেন পরিষ্কার লেখা আছে ক্লিনিক্যাল ট্রায়াল ইজ গোয়িং অন, বড় বড় করে বাঁকা বাঁকা অক্ষরে লেখা আছে। কারণ কোম্পানি পরে বলবে কই আমরা তো বলে দিয়েছিলাম এই সব হতে পারে, এটা তো ট্রায়াল চলছে, তবু কেন আপনারা নিচ্ছেন? আমরা তো নিতে বলিনি। তখন যদি বলেন না আমাকে তো অমুক দাদা বলেছিলেন নিতেই হবে, আমাকে তো অমুক বস বলেছিলেন নিতেই হবে, নাহলে এই করা যাবে না সেই করা যাবে না, তখন আপনাকে ভ্যাকসিন কোম্পানি বলবে কোথায় প্রমাণ কি, আপনার কোন দাদা আপনাকে বলেছিল, দেখান প্রমাণ দেখান। পারবেন না, কারণ লিখিত ভাবে কেউ আপনাকে জোর দিতে পারে না, কারণ এটা বেআইনি। ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আপনাকে মুখে মুখে জোর দেওয়া হবে পরবর্তীকালে যখন আপনার ভ্যাকসিনটা দেওয়া হবে। আর এই ভ্যাকসিনের প্রতি মনে রাখবেন, যে কোনো ড্রাগ, ভ্যাকসিন বলুন বা যে কোনো ড্রাগ, তার 3 রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। একটা হচ্ছে ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে, অর্থাৎ নিলেন সঙ্গে সঙ্গে কিছু একটা উপসর্গ হলো, জ্বর হলো, মাথা ব্যথা হলো, এটা বলে ইমিডিয়েট, তাৎক্ষণিক। তারপরে কি হয়, শর্ট টার্ম, অর্থাৎ স্বল্প মেয়াদী একটা পার্শ্ব প্রতিক্রিয়া, এটা 2 থেকে 3 মাসের মধ্যে হতে পারে। তারপরে কি হয়, লং টার্ম, যেটা 10 বছর পর্যন্ত হতে পারে। 10 বছর পর্যন্ত যেটা হতে পারে, পরবর্তীকালে যখন আপনাদের কোনো কঠিন অসুখ হবে, ক্যান্সারও হতে পারে। পরিষ্কার বায়ান ব্যাটল তাই বলছেন। আপনারা যেসব চিকিৎসকরা প্রতিবাদ করছেন, লুক মন্টেগনিয়ার, নোবেল প্রাইজ প্রাপক বিজ্ঞানী, সাম্প্রতিককালে ব্রায়ান ব্রেডল, তারা সামনে এই mRNA ভ্যাকসিন, মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের সামনে এনেছেন, কিন্তু আমাদের মেইনস্ট্রিম মিডিয়া আমাদের শব্দে আনছে না। শুধু তাই নয়, কোভিশিল্ড ভ্যাকসিনটি আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা একটু ইংরেজি জানেন তারা সার্চ করে নেবেন, হুইচ কান্ট্রি কোভিশিল্ড, ইন হুইচ কান্ট্রি কোভিশিল্ড হ্যাজ বিন ব্যান, কোথায় কোথায় কোভিশিল্ড ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। দেখবেন ইউরোপ মিলিয়ে, আফ্রিকা মিলিয়ে প্রায় 20টি দেশে কোভিশিল্ডকে নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করা হয়েছে। আয়ারল্যান্ড থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, নরওয়ে থেকে শুরু করে, সুইডেন থেকে শুরু করে, কই আপনাদের কি জানানো হয়েছে যে এই সব দেশে কোভিশিল্ড ব্যান হয়েছে, নিষিদ্ধ হয়েছে? জানানো হয়নি। আমাদের দেশে রমরম করে চলছে, কারণ আমরা 3য় বিশ্ব গরিব দেশ। সমস্ত কিছু ট্রায়াল আমাদের উপর দিয়ে হয়, আমরা গিনিপিগ, আমরা গিনিপিগ। আমাদের অর্থ নেই, আমাদের শক্তি নেই, আমাদের শুধু রাজনৈতিক দল আছে আর মহাপুরুষদের ভাঙিয়ে ভাঙিয়ে খাই, মালা দিয়ে পুজো করি, তাদের অনুসরণ করি না, তাদের মতো ভাবতে শিখিনি। আর তাই এই গিনিপিগ বানিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে বলা হচ্ছে যে নাও নাও। আমি বারবার বলবো, প্রশ্ন করুন, নেবেন, নিতে হলে নেবেন, জেনে নিন কি লেখা আছে। যে মালটা আপনি আপনার শরীরে ঢোকাচ্ছেন, রক্তে ঢোকাচ্ছেন, দেখে নেবেন না কি লেখা আছে, তাই না? আপনি কি ওষুধ কেনার সময় তো আপনারা দেখে নেন এক্সপায়ারি ডেটটা কি আছে, তাই না? তাহলে এইটা যখন কিনি, সেটাও একটা ওষুধ, কি না আপনাদের বলা হচ্ছে এটা নিলে নাকি করোনা হবে না, অথচ দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরই করোনা বেশি হচ্ছে। যাদের কখনো আগে কোনো শরীর খারাপ সেভাবে হয়নি, সর্দি কাশিও সেভাবে হয়নি, তাদের করোনা হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন কোভিশিল্ড নেওয়ার পরে যে তথ্য আসছে, আমাদের রাজ্যে 30 জন চিকিৎসক মারা গেছেন, ভ্যাকসিন নেওয়ার পরে, 2টো ডোজ নেওয়ার পরেও মারা গেছেন। এগুলো তথ্য। এবং সবচেয়ে মজার কথা এই যে আমাদের সরকার পর্যন্ত স্বীকার করেছেন, সব ক্ষেত্রে না হোক, কোন কোন ক্ষেত্রে বলছেন যে হ্যাঁ কোভিশিল্ডের পরে বা ভ্যাকসিন নেওয়ার পরে মৃত্যু হচ্ছে,
তো তারা কখনো বলছেন না যে না ভ্যাকসিনই এই মৃত্যুর জন্য দায়ী। তারা বলছেন কি না ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে। প্রশ্ন করুন, আপনার যদি এখনো পর্যন্ত করোনা না হয়ে থাকে, 1.5 বছর